तूने मेरा दूध पिया है, तू बिल्कुल मेरे जैसा है। तूने मेरा दूध पिया है, तू बिल्कुल मेरे जैसा है। तुझ में है खून मेरा, तुझ में है खून मेरा, तू बिल्कुल मेरे जैसा है। तूने मेरा दूध पिया है, तू बिल्कुल मेरे जैसा है। वेलकम टू टॉक ঝাল মিষ্টি দীপশিতা। আমি দীপশিতা, এখানে নোগালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এটা আখরি রাস্তা সিনেমার গান। এটা অমিতাভ বচ্চনের কাল্ট মুভি আখরি রাস্তা। এই গানটা মানে এর আগেও আমি গেছিলাম। তো এই যে গানটার সিচুয়েশনটা এটাই যে মা সে তার ছোট্ট সন্তানকে বলছে तूने मेरा दूध पिया है, तो बिल्कुल मेरे जैसा है। আর বাবা বলছে তুঝ মে হে খুন মেরা, তো শরীরে আমার রক্ত আছে, তু বিলকুল মেরে জেসা হে। দুধ আর খুন মানে রক্ত দুটোর আর কি সংঘাত, মানে এটা সন্তানের ক্ষেত্রে, তাই তো। তো এর আগেও এই গানটা একবার করেছিলাম আমি। কার জন্য বলুন তো? অবশ্যই টিন আর সন্দীপের জন্য এই গানটা করেছিলাম। যে সোনা বাবা তার মায়ের দুধ খেয়েছে, কিন্তু তার শরীরে তার বাবার রক্ত আছে। আর চিক পুকারকে সেই রক্ত সব সময় ডাক দেয়। দুধের যে ঘনত্ব, সে অনেক দিন আগে সেটা পাতলা জলে পরিণত হয়েছে। দুধ তো না, ওটা জলে পরিণত হয়েছে। তো যাই হোক, আজকে যদিও এই গানটা আমি সোনা বাবা আর মানে সোনা বাবার বাবা মাকে উদ্দেশ্য করে নয়, আরও একটা অন্য বাবা মায়ের উদ্দেশ্য করেছি, কিন্তু তার সত্ত্বেও যখন সোনা বাবার প্রসঙ্গ উঠলো তখন দুটো কথা না বললেই হয়। এই যে রক্তের কথা বলছি, রক্ত কিন্তু চিৎকার করে করে ডাক দেয়। সোনা বাবার ক্ষেত্রে আমরা সবসময় দেখি যেই লাভিং কেয়ারিং নেচারটা সন্দীপের মধ্যে আছে, সেই জিনিসটা কিন্তু সোনা বাবার মধ্যে সবসময় আছে। আজকে দেখলাম যে ওর ঠাম্মি যেতে পারেনি ওদের সাথে খেতে। অ্যাকচুয়ালি বিষয়টা ওদের বেরোনোর উদ্দেশ্যটা, আমি তো ভাবছিলাম কি ব্যাপার সন্দীপ, কি গো তুমি কি আবার ইয়ে খেতে যাচ্ছে নাকি, জামাই ষষ্ঠী, যে ডিভোর্সের আগে লাস্ট জামাই ষষ্ঠীটা খেয়ে নি, এরকম কোনো ব্যাপার? জাস্ট জোকস জানো, জোকসের কোনো হাত পা মা বাপ মাসি কিছুই হয় না। তো সেরকমই একটা জোকস করলাম। আমি ভালো করে জানি যে এটা আর সম্ভব নয়। তো যাই হোক, মেন উদ্দেশ্যটা এটাই ছিল যে তোমাদের সিংহাসনটা কেনার। আর তার সাথে সাথে যেহেতু বেরোচ্ছ, দু একটা জায়গায় যাবে, তো ঠিক করেছিলে যে তোমরা বাইরে লাঞ্চ করবে। তো শেষ মুহূর্তে শিলা দেবী হয়তো বলেছেন যে না, আমি যেতে পারবো না, তাই জন্য তুমি আর আপসেট করনি। কারণ তুমি প্রোগ্রামটা আপসেট করলে বুঝতেই পারছি আমাদের সোনা বাবা কিন্তু খুব কষ্ট পেত। কারণ যেভাবে সুন্দর করে বসে নজর না লাগে বাচ্চাটার সুন্দর করে খেলো, সত্যি বলছি খুব ভাল লাগলো। তো যাই হোক, সোনা বাবা আমাদের বরাবরই শেয়ানা। যখন হচ্ছে অর্ডার দিচ্ছে, তখন কিন্তু বললো যে আমি এমনি প্লেন ভাত খাবো, মাংস দিয়ে ভাত খাবো। কিন্তু যেই অর্ডারটা আসলো, সন্দীপ আবার একটু ফ্রাইড রাইস খেতে ভালোবাসে, তো সেই ফ্রাইড রাইস যেই দেখেছে অমনি বলছে না বাবা, আমি এবার প্লেন ভাত না, ফ্রাইড রাইসটাই খাবো। তো যাই হোক, সেখানে সে পেট ভরে খেয়েও, সন্দীপ একটু তার থেকে খেয়েও কিন্তু অল্প একটুখানি বেঁচেছে, যেটা কিনা ওরা খেতে পারেনি। কিন্তু সোনা বাবা কিন্তু বলেছে যে ঠাম্মির জন্য কিন্তু আমরা খাবার নিয়ে আসবো। তো যাই হোক, সিংহাসনটা খুব সুন্দর হয়েছে, ওটা সুন্দর করে সাজিয়ে দেখার জন্য অপেক্ষায় রয়েছি। তো যাই হোক, সেখানে দেখলাম যে সুন্দর করে খাওয়া দাওয়া হয়েছে। তো আবার নিয়ে এসছে, নিয়ে যখন এসে ঠাম্মির কাছে দিয়েছে, ঠাম্মি বলছে সারপ্রাইজ দিলে? বলছে হ্যাঁ। বলছে আমার জন্য শুধু? বলছে হ্যাঁ, তোমার জন্য আবার আমার জন্য, মানে আমার ঠাম্মির থেকেও আরেকটুখানি নেবে। তো সন্দীপও হয়তো এটা ভেবেই ফ্রাইড রাইস অর্ডার করেছিল যে মায়ের জন্য ফ্রাইড রাইসটা নিয়ে যাই, মা তো অতটা খাবে না, সেখান থেকে আমি একটু পাবো। কিন্তু ওই যে বলে না, ওর ওপরেও যাওয়ার মতো একজন আছে, সে হচ্ছে চোরা বাবা। সে দেওয়ার সময় বলে দিয়েছে হ্যাঁ ঠাম্মি, এটা আমার আর তোমার, আর তার সাথে আমারও। তো যাই হোক, এই জন্যই বলছি যে ওর কিন্তু এই যেখানেই যায় ঠাম্মির জন্য, ঠাম্মি যদি না যায় ঠাম্মির জন্য সেটা আনা, বা খেতে বসার আগে বর্দাকে ডাকা, যে বর্দা খেতে দেওয়া হয়েছে, বর্দাকে ডাকো, হ্যাঁ, এই জিনিসগুলো মানে ছোটবেলা থেকে এই মূল্যবোধগুলো ওর ভেতরে ঢুকে যাচ্ছে। আর সেটা ওর যে রক্তে রয়েছে, ওকে ওর পারিবারিক শিক্ষা এই জিনিসটাতেও পাচ্ছে। খুব ভাল লাগছে দেখতে। তো যাই হোক, এখন এই ভিডিওটার মধ্যে এই জিনিসটা বললাম। আর তার উপর হচ্ছে গিয়ে সবাই বলছে ওই গতকাল যে আমি আম নিয়ে বলেছিলাম আর জাম নিয়ে
জামের কাঁঠাল সবাই ওখানে লিখে দিয়েছে, সন্দীপের কমেন্ট বক্সেও নাকি লেখা হয়ে গেছে যে জামের যে বীজটা আছে সেটাকে ভালো করে রোদে কটকটে করে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে তারপর ওটা জলের মধ্যে ভিজিয়ে তারপর ওটাকে ছেঁকে ওই জলটা খেলে ভালো। তো আমি বলবো শিলাদেবীকে যে এইটাতে না টাকা লাগছে না পয়সা, আর এটার কোনো সাইড এফেক্ট নেই। তো যা ওষুধ চলছে তার মাঝখানে এইটাও করলে কিন্তু বেশ ভালো। কারণ আমি দেখলাম আমাদের ভীষণই একজন মানে সবসময় ফলো করে এমন একজন ভালোবাসার মানুষ, একজন ভিউয়ার, মানে সে হচ্ছে সুতপা সরকার। সে লিখেছে যে সে দেখেছে এই জিনিসটার উপকার পেতে তার বাড়ির লোকের মানে দেখেছে একদম এটা সত্যিকারের যে ট্রাইড অ্যান্ড টেস্টেড যে জামের বীজ যেটা আছে সেটার গুঁড়োটা কিন্তু সুগারের ক্ষেত্রে খুব উপকারী। প্রথমে জাম খাবেন, তারপর এই বীজগুলোকে শুকিয়ে গুঁড়ো করে খাবেন। আর আরেকটা জিনিস সবাই বলেছে যে সন্দীপের ঝাড় দেওয়াটা, সবাই বলেছে এই কথাটা যে ঝাড়টা তুমিই দিও। হ্যাঁ, মার শরীর ভালো হলেও মাকে দিয়ে দিও না, তুমি দিও। তো আমি বলছিলাম একটা কথা আগের দিন যে উনি যেহেতু ওনার সুগার আছে, খাটাখাটনি করলে ওনার সুগারে হয়তো মানে ভালো হবে, সুফল হবে। কারণ আমরা জানি যে সুগারে হাঁটা খুব ভালো, তো ওনার হাঁটা হয় না, তার বদলে কাজ করলে সুবিধা হবে। তো আমাকে এই ক্ষেত্রে অনেকেই বলেছে যে না, ওই রকম কাজ করলে কোনো লাভ নেই, ওটাতে আরও শরীরের ক্ষতি। তাই বলবো যে শুধু রান্নাটুকু আর যেটুকু না করলে নয় সেটুকুই করবে, আর তার সাথে সাথে হাঁটাটা খুব দরকার। আর আমার মনে হয় হাঁটা যদি সুফল হয় তাহলে ছাদের মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করাটাও হয়তো সুফল পেতে পারেন। ওনার যেহেতু হাঁটুতে এখনো অ্যাজ ওই রকম প্রবলেম এসে দাঁড়ায়নি, তাই তো। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এবার চলে আসি এই যে গানটা আমি বললাম যে আজকে সোনা বাবার বাবা মা ছাড়া অন্য কারোর জন্য করেছি, সেটা তো বলবোই অবশ্য, কিন্তু এই সোনা বাবার কথা যখন উঠেছে তার মায়ের দুটো কথা উঠবে না, এটা কি হতে পারে? ভিডিওটা পজ করে একটুখানি পর্দা টর্দাগুলো সরিয়ে দিলাম, যা সুন্দর বৃষ্টি হচ্ছে, যা দারুণ মানে দেখছেন। তো ভাবলাম যে কথার সাথে সাথে যদি এইগুলো দেওয়া যায় একটা এক্সট্রা, সেই জন্য পজ করে নিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে সোনা বাবার কথা উঠেছে যখন, সোনা বাবার মায়ের কথা উঠবে না এরকম তো হতে পারে না। তো হ্যাঁ, সোনা বাবার মাকে দেখি যে পৃথিবীতে মানুষ, কুকুর, ছাগল, বিড়াল সবাইকেও মিস করে, আর সেটাকেও বলেও, তার জন্য দুপুরটা জলও ফেলে। একমাত্র মনে হয় এই সোনা বাবাকে মিস করছে, বা সোনা বাবার সম্পর্কে কোনো কথা বললে মনে হয় যেন ওর এমন একটা ভাব ভগবান ওকে পাপ দিয়ে দেবে, ঠাকুর পাপ দেবে। সেই জন্য এই লাস্ট দেখলাম, এমনিতে তো যখন দাদা বৌদিরা গেল তখন করলো, মিস করলো, তারপর কৃষ্ণনগরে যে বিয়ে বাড়ি সেখানেও সব মানুষকে মিস করলো। লাস্ট দীপা যখন চলে গেল তার জন্য ও বলল যে ও ছিল এতদিন, ভাল লাগছিল, সুখ দুঃখের গল্প করতে পারছিলাম, হ্যাঁ এখন ও নেই, মনটা খুব খারাপ। তো শুধুমাত্র সুখ দুঃখের কথা বলতে পারে যে হ্যাঁ, তাকেই শুধু মিস করতে হয়, নিজের যে নারী ছেঁড়া ধন তাকে মানে মিস করছি এই কথাটাও মনে হয় মুখে আনা যাবে না। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা কিনা হয়তো তাদের দুর্বল মুহূর্তে এমন প্রতিজ্ঞা করে ফেলে যেগুলো তারা রাখতে গিয়ে বুঝিয়ে দেয় যে তাদের আসল মানে ইচ্ছাটা, তাদের যে আসল চালনা শক্তিটা কোনটা, যেটার দ্বারা তারা চালিত হচ্ছে। এই যেমন আমার মনে হচ্ছে সোনা বাবা মনে হয় যখন তার সোনা বাবার মা যখন তার এই সেকেন্ড ম্যারেজে তার হাজব্যান্ডের সাথে হয়তো কোনো দুর্বল মুহূর্তে ছিল, সেই সময় হয়তো সে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যে পাগলি প্রতিজ্ঞা কর, তোর বাচ্চার কথা কিন্তু তুই আর মুখে নিয়ে আসবি না, যদি নিয়ে আসিস তাহলে এই মুহূর্তে যে গামলা ল্যাটার খেলাটা চলছে, গামলার ভেতরে ল্যাটাটা যে গেছে, মানে আমি যে গামলার ভেতরে ল্যাটাটাকে ছেড়েছি এরপর বার করে যে নিয়ে আসবো, তারপর কিন্তু ল্যাটাটাকে আর ভেতরে ঢোকাবো না, হ্যাঁ মানে ওই গামলার মধ্যে ছাড়বো না। তাহলে তুই বল, এই মুহূর্তে তুই বল, প্রতিজ্ঞা কর যে বাচ্চার নাম তুই নিচে নিয়ে আসবি না, তাহলেই এই খেলাটা আমি চালিয়ে যাব। এটা মনে হচ্ছে আমার, এটাকে আমি অনুমান করে বলছি, না হলে একটা মায়ের কি এমন থাকে, কি এমন আর কি মজবুরি থাকে যে তার বাচ্চার কথা একবারও সে বাচ্চাটাকে মিস করছে এইটা বললে তার আর কি জাতমান চলে যাবে। কি অদ্ভুত বিষয় না? তো যাই হোক, মানে এই যে একটা ভীষণ সিলি দিয়েছিল, সিলি একটা বলেছিল যে আমাকে কি না আমাদের উকিল সে বারণ করেছিল। ভাবতে পারেন একটা মাকে তার সন্তানের কাছে যাওয়ার থেকে, তার কথা বলার থেকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। সেই মা বলছে যে আমি
আমাকে উকিল বারণ করেছিল, যদিও তার কোনো প্রমাণ দিতে পারেনি। তো এইরকমই এর কথা তো ছাড়লাম, তো এইরকমই আরও কিছু মানুষ আছেন যারা না, ওই বললাম না যে ভীষণভাবে এমন চালনা শক্তি তাদের পরিচালিত করে যে তারা কিছু কিছু প্রতিজ্ঞা এরকম করে। তার মধ্যে আরেকজন হচ্ছে এই কিমা। এই কিমা দেখেছেন পরিষ্কার, যখন থেকে দেখিয়ে দিয়েছি যে এই কাজলদানি সেই কাজলদানি, হ্যাঁ ওই গুয়ে সাপের মতো যে কিনা উঁকি মারে কোথার থেকে না, সুইমিং পুল থেকে। সেই সুইমিং পুলে সেই কবেকার বলছে যে অনেক আগে নাকি সেও কমেন্টগুলো করেছে বা হানা তানা সব আগে করেছে। তো আগে করলে কি হয়? আগে করলে কি কেউ সতী হয়ে যায়? মানে আগে আমি করেছি এখন আমি করছি না, তাহলে কি সতী হতে পারে? কিন্তু ও তো এখনও করে, সেটাও তো পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। তো যাই হোক, সেক্ষেত্রে এই যে বললাম না, একটা কথা বারবার বলে যে একটা নাম, মানে এই যে কাজল, এই নামটা আমি মুখে আনবো না। তো সেও কোনো একটা দুর্বল মুহূর্তে যে সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিল, তারপর শুনেছেন যে পোঁয়ায় লাথ মেরেছে, পোঁয়ায় লাথ মেরেছে, যার জন্য বাড়ি ছেড়েছিল, কারণ তারও নিজের সংসার আছে, তারও নিজের সন্তান আছে। তো সেই জন্য যখন ছেড়ে দিয়ে গেছিল, তারপর যখন আবার নাক কান কাটিয়ে ওকে আবার ঢুকতে হয়েছে ঘরে, তখন এই প্রতিজ্ঞাটাই ঠাকুরের পায়ে ছুঁড়ে সে করেছে যে জীবনেও আর কোনোদিনও ওর নাম আমি মুখে আনবো না, বাদ বাকি সব করবো, নাম মুখে আনবো না। দরকার পড়লে এই যে বান্ধবীর বাড়িতে গিয়ে আমি একদম বান্ধবীর ঘরের মধ্যে গিয়ে সুন্দর করে মুখে নাম আনবো না, বাদ বাকি সমস্ত কিছু কিন্তু কুলু কুলু আর যা যা করার খেলা, মানে ওই ল্যাটার গামলার যেরকম খেলা, সেই সমস্ত আমি করব, সব তুলে দেবো, শুধু মুখে নামটা আমি আনবো না। এখান থেকে সরিয়ে দেবো, ওখান থেকে তুলে দেবো, সব করব, শুধু মুখে নামটা আমি আনবো না। এইগুলো হচ্ছে এইসব নোংরা মানুষদের চালনা শক্তি, যারা কিনা নোংরামি করার জন্য এই ধরনের চালাকির সব এক একটা শপথ নিয়ে রাখে। তো এই কিমাও তাই। তো পরিষ্কার করে বুঝতেই পেরে গেছেন যেহেতু এখন এই কথাটা আমিও বলে দিয়েছি যে ও কার সাথে সম্পর্ক, তাকে পুরো পরিষ্কার দেখিয়ে দিয়েছি। শুধু তাই নয়, তার মানে যে ওর সাথে যে এখনও যোগাযোগ, সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছি, যেহেতু ওনার এই বিষয়টা সামনে যেই এসছে অমনি প্রোফাইলটা লক করে দিয়েছে, বুঝতে পেরেছেন? তো এখানেই প্রমাণিত। তো যাই হোক, এখন ওর ধারণা ব্যাপারটা এটাই যে আপনাদের সামনে সেগুলো এভাবে স্বীকার করছে যে হ্যাঁ এই সে আছে, আমার কাজলদানি আছে। নয়ন তারা, বাবা সত্যি কি বলবো, কানা ছেলের নাম পদ্মলোচন হতে শুনেছেন তো? এই বিষয়টা হচ্ছে একদম তাই। ওই যে লোকটা, ওই লোকটার যে চেহারা, ওই লোকটা নয়ন তারা অ্যাকচুয়ালি ওর মতো যারা থার্ড গ্রেড আছে না, যারা থার্ড গ্রেড আছে, রাস্তে কামাল সিস্টেমের মতো একটা ভাব, ওদেরই কাছে এই সব লোকরা নয়ন তারা হতে পারে। কারণ তার নয়নের তো 2 টাকারও মূল্য নেই, সে তো একদম নয়নটাই তো আস্থা করে ডাস্টবিন, তাই না? তো যাই হোক, সেখানে এখন কি বলছে না, সব কিছু আপনাদের সামনেই আস্তে আস্তে তুলে ধরছে, যাতে এরপর যদি কারুর মুখ থেকে আপনারা এগুলো শোনেনও, তাহলে যাতে অবাক না হন। তার মানে বক্তব্য এটাই যে আপনি যদি কোনো অন্যায় করেন, করে এসে নিজেই বলেন যে হ্যাঁ আমি অন্যায়টা করেছি, তার মানে কি সেই অন্যায়টা আপনার মানে ক্ষমাযোগ্য হয়ে যাবে? এই কথাটাই কিন্তু দেখলাম এই সুতো বলেছে। তো সুতো ওর ভিডিওর মধ্যে বলেছে যে রিমের ইপু দিদি একটা কথা ওর ভালো লেগেছে, যে কথাটা ওর ভালো লেগেছে সেটাতেও সহমত পোষণ করেছে। তো যেহেতু ও সহমত পোষণ করেছে, তা আমি তো ওর যেটা ভালো লেগেছে আমি তো আগেই সহমত পোষণ করেছি। ও কিন্তু কদিন আগে আমাকে দোষারোপ করেছিল যে পৃথিবীতে সবাই তারিফ করবে, শুধু এই ইপু দিদি তারিফ করবে না। এই ইপু দিদি যে ওর কত ঢালা ঢালা প্রশংসা করতো, সমস্ত আমার পুরনো ভিডিওতে রয়েছে। ওর সাথে এইরকম জায়গায় এসে গেছে বলে সেগুলো কিন্তু প্রাইভেট হয়ে যায়নি। তো যারা পুরনো মানুষরা তারা সবাই জানেন যে যতই ওর প্রশংসা করা হোক না কেন, প্রশংসা নেওয়ারও একটা ক্ষমতা থাকা চাই। তো সেই জন্য সমস্ত ভুলে গেছে। তো ভুলে গেছে, রাত গেই বাদ গেই, আমারও পুরোনো কিছু মনে করানোর ইচ্ছে নেই, যেরকম চলছে সেরকমই ভালো। ওর যদি আমার কিছু ভালো লাগে ও বলবে, আমারও যদি ওর ভালো কিছু লাগে বলবো। তো তেমনি এই কথাটা ও বলেছে যে তুমি যদি কোনো অন্যায় করো, সেই অন্যায়টা যদি আগে এসে স্বীকার করে নাও, তার মানে এই নয় যে তোমার সেই অন্যায়টা 7 গুণ মাফ হয়ে গেল। একদমই তাই। সম্প্রতিকালে আপনারা শুনেছেন কিনা জানি না, একটা ঘটনা ঘটেছে। সেটা ঘটেছে হচ্ছে ক্যানিংয়ে। সেখানে একটি দেওর তার যে বৌদি, তার একেবারে ছেদ করে এখান থেকে নামিয়ে স্টুলের মুঠি ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে থানায় যাচ্ছিল। তো সে যে এই জিনিসটা কাণ্ডটা ঘটিয়েছে, সেইটা যে গিয়ে সে স্বীকার করছে, তার মানে কি সেই যে অপরাধটা করেছে, একটা মানব জীবন
কেড়ে নেওয়ার যে অপরাধটা করেছে তার কি সেই অপরাধটা কোনোভাবে মাফ হবে? কোনোভাবে হবে না। আমি এই জন্যই যখন সিরিয়াসলি জানতে পেরে গেছিলাম, আগে আপনাদের যেরকম খিল্লি করছিল কাজলদানি নিয়ে যখন করতো, আমি ভাবতাম ও মনে হয় মজা করছে, যদি ও সত্যি এই জিনিসটা করতো হয়তো এরকমভাবে বলতো না, ও খিল্লি হিসাবে করছে। কিন্তু তখনও বুঝতে পারিনি যে এটা অ্যাকচুয়ালি সত্যি কথা, এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। তাহলে বলুন, হাজব্যান্ড থাকতে কারোর যদি আরেকজনকে প্রয়োজন পড়ে তাহলে তাকে কি বলা হয়? এই টেপিকে ও কি বলেছে? তাহলে আমি যে কথাটা বলেছিলাম প্রথমবার যে তুমি তোমার যে ক্যারেক্টার, তুমি নিজে এরকম করেছো, তুমি কি করে টেপিকে কিছু বলতে পারো? টেপি খুব খারাপ, টেপিকে খারাপ বলবো সে আমরা সবাই বলি, কিন্তু যেই বলুক না কেন তোমার মানায় না, তোমার মুখে এটা সাজে না। আর শুধু এই নয়, মানতাম যে তুমি যে এই জিনিসটা ঘটিয়ে তারপর সেই যে ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রাণ প্রতিজ্ঞা করে পুরোপুরি সতী লক্ষ্মীর মতো সংসার করছো, তাহলে বোঝা যেত যে মানুষের বলে যে যাই হোক না কেন পৃথিবীতে একটা অন্তত দোষ, একটা অন্তত ভুল, জীবনের একটা ভুল ভগবানও কিন্তু মেনে নেয়, সেটাকে ক্ষমা করে দেয়। কিন্তু এটা কি দেখছি ও চালাকি করে ঘরে ঢুকে সেই জিনিসটাকে এখনো কন্টিনিউ করে যাচ্ছে। ও নিজেই কিন্তু স্বীকার করেছে, দেখুন, যে ওর বান্ধবীর বাড়িতে ও কাজলদানিকে নাকি অন্য কাউকে নিয়ে যায়, পরপুরুষকে নিয়ে যায়, বরকে তো নিয়ে যায় না। ওকে দেখা গেছে যে একজনের কাছ থেকে টোকেন দেওয়া নেওয়া করছে, কোথায় না মেট্রো স্টেশনে, তার মানে একজন পরপুরুষের সাথে সে যাতায়াত করছে। তাহলে বলুন, যে এই জিনিসটা করছে তার মুখে আবার কখনো কোনো পরকীয়ারতা নারীর চরিত্র বিশ্লেষণ, এটা কি মানায়? এই কথাটাই বলেছি। আর ও যে এটা স্বীকার করে নিয়েছে, তাতে কি আপনাদের মানে যারা আর কি এই জিনিসটাকে পছন্দ করেন না, তার জন্যই টিনকে রীতিমতো ঘৃণা করেন, তাহলে তাদের চোখে ও কি করে সম্মান বা ভালোবাসা বা অন্য কিছু পেতে পারে, তাই না? তাহলে তো আপনারা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় দোগলা, যারা কিনা টিন একটা কত অল্প বয়সী মেয়ে, তার পরকীয়াটা আপনারা মানে রীতিমতো সহ্য করতে পারছেন না। সেখানে ওর মতো একজন বয়স্ক মহিলা, সে কিনা বাড়িতে বরকে, অসুস্থ বরকে রেখে বাইরে এই নোংরামি করে বেড়াচ্ছে, এটাকে মেনে নেওয়া যায়? তো যাই হোক, একটা কথা আমি শুনলাম, প্রত্যেকটা ওর পুরো লাইভ আমি শুনিনি, কিন্তু কিছু কিছু কথা আমার কানে এসছে। সেক্ষেত্রে একটা কথা বলেছে যে ওর কাজলদানি নাকি খুব ভালো মাংস রান্না করতে পারে, মাটন। হ্যাঁ, তার নমুনা তো আপনারা দেখেই রেখেছেন। এই কথাগুলো তুলে তুলে বেশ কিছু কথা আপনাদেরকে বলছে, কারণ এই যে কিছু কথা ওর সম্পর্কে আসতে চলেছে, বারবার যে শুনছি যে কিছু কথা, কিছু রহস্য উন্মোচন হতে চলেছে, সেই জন্যই আগের থেকে বলে আপনাদের বলছে, দেখো আমি তো আগে বলেই দিয়েছি এই ঘটনা, কিন্তু আগে বলে দিয়েছি মানেই যে সেটা কোনো অপরাধ নয়, এরকম তো মানা যায় না। তো ওর যে কাজলদানি ভালো মাটন রান্না করতে পারে, তার তো আমরা এখন বুঝতে পারি যে ওই যে মুর্শিদাবাদে যখন ঘুরতে গেছিল হাজারদুয়ারি, সেখানে মাংস রান্না হচ্ছিল, সেখানে ওদের সাথে আরো অন্য মানুষ ছিল, বলেছিল একজন আছে যে কিনা সাবস্ক্রাইবার বা ভিউয়ার, সে আসতে চায় না ভিডিওতে। সেটা মানে আমার যতদূর অনুমান আর কেউই নয়, এই কাজলদানি। তো আমি সে সময় ভেবেছিলাম যে হয়তো ওরা যেহেতু মুর্শিদাবাদ গেছে, মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি এমন কিছু, জলপাইগুড়ি এমন কিছু দূরে নয়, হয়তো জলপাইগুড়ি কাকু তার বন্ধুকে নিয়ে এসেছে, কিন্তু সেই সোনা বাবার জন্মদিনে যে একটা নোংরামি হয়েছিল, সেই জন্য হয়তো ক্যামেরা ফেস করতে চায় না। কিন্তু পরবর্তীকালে বুঝলাম যে না, ওই কাকু নয়, কাকু আসলে নিশ্চয়ই ক্যামেরা ফেস করতেন। তো এটা সেই যে কিনা ওদের সাথে লুকিয়ে চুরিয়ে গেছে, যাকে দেখে নিলে হয়তো ইমার পরিবারে ঝামেলা অশান্তি শুরু হয়ে যাবে। আর এই জন্যই ও লুকিয়ে লুকিয়ে যেত, বরকে হয়তো মিথ্যে কথা বলে তারপর যেত। তাহলে বুঝতেই পারছেন এই যে কথাটা, যে কথাগুলো ও এখন নিজের থেকে স্বীকার করছে, এই কারণেই করছে কারণ জানে যে ওর সত্যিটা একদিন না একদিন সামনে ঠিকই আসবে। তাহলে বলুন, যে এই মানুষকে কি কোনো রকমভাবে সাপোর্ট করা যায়, যে কিনা নিজেই পরকীয়া করছে, পরিষ্কার বোঝাই যাচ্ছে এখানে, আর নিজে সেটা স্বীকারও করছে। তো আমি তো বলেইছিলাম যে ওর যে কাজলদানি, সে কিন্তু ওদের পাড়ারই। তো সেক্ষেত্রে এই যে বলেছে না বাড়িতে আসছে, দেখা করতে আসছে, এগুলো সব সত্যি হতেও পারে। যেমন কিনা একসময় হেসে হেসে বলতো, আমি ভাবতাম যে হ্যাঁ মজা করছে, হয়তো যদি সত্যি করতো তাহলে কি আর এরকম বলতো, হয়তো সার্কাস্টিকলি বলছে, কিন্তু না, সার্কাস্টিকলি নয়, এটা সত্যিকারের ওই ভদ্রলোক তো বলবো না, যে কিনা নিজের বউকে ঠকিয়ে অন্যের বউ নিয়ে ফুর্তি করে, সে কখনো ভদ্রলোক হতে পারে না। তো সেই কাজলদানি কোনো ভদ্র নয়। আর এও মানে একজন মহিলা যে কিনা যদি অন্য একজনকে দেয়, সঙ্গ দেয়, তাহলে সেই বা নেবে না কেন? তো
তো এই হচ্ছে ব্যাপার, মানে এই বিষয়টা পরিষ্কার যে ও জানে যে কোনো না কোনো একদিন সামনে আসবে, তার চেয়ে আগে আমি বলে দিই, কিন্তু তাতে আমার মনে হয় না, আমার চোখে অন্তত 7 খুন মাফ হবে। তাহলে ওর মুখে অন্য কোনো পরকীয়ারতা নারীর চরিত্র বিশ্লেষণ আর যাই হোক মানায় না। তো এই কথাটা সুতো ঠিকই বলেছে যে তুমি নিজের থেকে বলে দিয়েছো বলেই কিন্তু এই জিনিসটা যে ন্যায়সঙ্গত হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। তো যাই হোক, তারপর এবার চলে আসি যেই গানটা করলাম সেই গানটা কেন করলাম। তো একটা Q&A ভিডিও দেখলাম, সেটা কার? সুতো। তো ওর যা যা প্রশ্ন উত্তর ও দিয়েছে সব কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ তার চুল চেরা বিশ্লেষণ করতে পারি। আমি আগেই বলেছি যে ওর এই সিচুয়েশনে আমি প্রচুর খিল্লিমূলক ভিডিও করতে পারি, কিন্তু আমি করতে চাই না আর করবও না। শুধু দর্শকদের কাছে সত্যিটা পৌঁছাক, এটাই আমার কাছে হচ্ছে গিয়ে টার্গেট। কারণ এটা সত্যি কথা, কারণ ওকে কদিন আগেই খিল্লি করতে দেখলাম। তো কদিন আগেই MSL এর মানে কণিকাকে নিয়ে যেভাবে খিল্লি করলো যে আমার সংসার, এই তো আমার সংসার ভাঙতে চলেছে, এই জিনিসটা যে শুয়ে সোফায় শুয়ে এরকম করে, তারপরেই দেখছি ও আবার নিজেই এমন করছে, এমন কাজ করছে যে লোকের কাছে খিল্লির পাত্র হচ্ছে। এবার সেটা অভিনয় দিয়ে না দিয়ে সেটা পরের কথা, অভিনয় তো অবশ্যই আছে, কারণ বারে বারে প্লট চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটার কারণও পরিষ্কার বলবো। তো যাই হোক, একটা কথা, একজন ওকে কমেন্ট করেছে, সেই কমেন্টটার উত্তর ও দিয়েছে, পুরোটা পড়েনি, একটুখানি পড়েছে, আমি একটুখানি সেটুকুনি যথেষ্ট। সেখানে ওকে একজন বলেছে যে তুমি আইফোনটা যে কিনলে, তো সেক্ষেত্রে যখন টিন কিনেছিল আইফোন, তুমি ওকে কীরকম বলেছিলে তোমার মনে আছে তো? তো সেক্ষেত্রে ও বলছে হ্যাঁ আমি বলেছিলাম, কারণ ওর সিচুয়েশন আমার সিচুয়েশন এক নয়। আমি কেন ওকে বলেছিলাম যে ওর যাতে আগে নিজের পায়ের তলায় মাটি শক্ত করে তারপর ও আইফোন কিনলে ঠিক হতো। তো এবার বলি, তাহলে এই সুতোকে জিজ্ঞাসা করছি, ওর কোথায় পায়ের তলায় মাটি শক্ত আছে যে ও আইফোন কিনেছে? তাহলে ও যে অভিনয় করছে এটা পরিষ্কার। যদি সত্যি ও টিনকে যেরকম বলেছিল সেরকম সেটাকে ও যদি সত্যি মনে করে, তাহলে ওর না অন্যের সম্পত্তিতে নিজের বাথরুম আর রান্নাঘর তৈরি করার দরকার ছিল, ইনভেস্ট করার দরকার ছিল, সেটা ও অন্য জায়গায় করতে পারতো। আর আইফোনটাও ও আগে নিজের যেটা বলছে না যে ফ্ল্যাট কিনবো, বাড়ি কিনবো, সেটা করে তারপর করতে পারতো। কারণ টিনের কিন্তু সে সময় কোনো ফোন ছিল না, ভালো ফোন ছিল না ব্লগিং করার জন্য, তাই ওটা ওর ইনভেস্টমেন্ট। হ্যাঁ, একটু বেশি দাম দিয়ে কিনেছে, কিন্তু তাও ওটা ওর গুড ইনভেস্টমেন্ট। কিন্তু ওর ক্ষেত্রে ওর কিন্তু অলরেডি একটা OnePlus-এর ফোন রয়েছে, তার সত্ত্বেও একটা আইফোন কেনা, সেটা কিন্তু নেহাতি বিলাসিতা ছাড়া আর কিছু নয়। তো সেই বিলাসিতাটা তারাই করতে পারে যাদের পায়ের তলায় মাটি শক্ত। তাহলে এক্ষেত্রে ওর যে ফ্ল্যাট কেনা হয়ে গেছে, যদি এই প্রসঙ্গটা, যদি এই কথাটা, যদি এটা চ্যালেঞ্জ স্বরূপও কোথাও থেকে আসে, তাহলে কথায় কিন্তু যুক্তি রয়েছে, ওর যুক্তিতেই, ঠিক আছে? তো যাই হোক, আবার একটা কথা শুনলাম সেখানে, উনি যিনি মনে হয় লিখেছেন, তিনি যে টিনের একজন একনিষ্ঠ মনে হয় ভালোবাসার মানুষ, সে বলছে যে এই যে তুমি তোমার আত্মসম্মানের কথা বলো, তাহলে তুমি মানুষের কাছে হাত পেতে যখন ভিক্ষা করো, তাহলে তোমার আত্মসম্মানটা কোথায় যায়? তো সেক্ষেত্রেও বলছে যে আত্মসম্মান আমার আছে বলেই আমার যদি প্রয়োজন পড়ে, তাহলে আমি কারোর কাছ থেকে সাহায্য চাইতে পারবো না। সাহায্য চাইতে পারবো না। তো এখানে সবার আগে হ্যাঁ, তুমি সাহায্য চাইতে পারবে, তোমার সর্বস্ব লুটিয়ে দিয়েছো, সর্বস্ব দাওতে লাগিয়ে দিয়েছো, আর কিছু করার নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আমার সমস্ত যা আমার বাবার তরফ থেকে স্ত্রীধন পেয়েছিলাম, আমার শ্বশুর বাড়ির তরফ থেকে যা স্ত্রীধন পেয়েছিলাম, স্ত্রীধন না, সে তো আমাকে দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে সেগুলো সমস্ত আমি বিক্রি বাট্টা করে দিয়ে, আমার দরকার পড়লে ঘরের ঘটি বাটি বেচে দিয়ে আমার এমন অবস্থা হয়েছে যে আমি একদমই পারছি না, আমি না খেয়ে রয়েছে, আমার কোনো কিছু করার নেই। আমি তখন চাইছি সেটা সাহায্য, কিন্তু আমার শ্বশুর বাড়ির গয়নাগুলো আমি সুন্দর করে রেখে দেবো, আমার বাপের বাড়ির সব কিছু ঠিক করে রেখে দেবো, আমার যেটা আমি ইনকাম করছি সেটা দিয়ে আমার চিকিৎসা করাবো, সব কিছু করবো। অথচ যে কেসটা আমি মানে কি বলবো, যেচে খেয়েছি, যেচে যে জিনিস, যে বাঁশটা আমি নিয়েছি, সেই বাঁশটা পেছন থেকে বার করার জন্য তোমরা কি করো না, মুক্ত হস্তে দান করো। এটা কোনো রকমভাবে কোনো আত্মসম্মানের কাজ হলো না। তাহলে এইবার যদি আত্মসম্মানের কথা ও এইভাবে বলে যে আত্মসম্মান আছে, তার জন্য আমি সাহায্য না চাওয়াটা কোনো বড় ব্যাপার নয়, মানে চাইতেই পারি, আমার আত্মসম্মানও থাকবে আর আমার লোকের কাছ থেকে টাকা চায় ভিক্ষাবৃত্তিও থাকবে, আমি হচ্ছে একটা আত্মসম্মানওয়ালা ভিখারি, সেটা ওর ক্ষেত্রে ঠিক আছে। তাহলে যদি সত্যি তাই হয়, তাহলে কোন যুক্তিতে দিনের পর দিন ও সন্দীপকে বা অন্য কোনো মানুষ যারা আর কি
গিফট পেয়েছে সেটা নিয়ে আঙুল তুলতে পারে। গিফট তো ওরা চায়নি। তাহলে দিনের পর দিন যে এই আত্মসম্মানে আঘাত দিয়ে বলে গেছে যে কি করে তুমি মানুষের কাছ থেকে ভিক্ষার দান নিচ্ছ। ও তো কারোর কাছে মুখ ফুটে কিছু চায়নি, উল্টে 10 বার বারণ করেছে। সেটাও কিন্তু সুতো যদি অস্বীকার করে যে না আমি তো দেখিনি এরকম কোনো ভিডিও যেখানে ও বারণ করেছে। প্রচুর ভিডিওতে দেখা গেছে ও বারণ করেছে। আর সবচেয়ে বড় কথা, ও এখন যার মানে ভিডিওর কথা সবসময় বলছে সেই পাশের দেশের জারজটা, সেও কিন্তু বলেছে যে আগের বার যারা এসছিল তারা কিন্তু কি করেছে, গিফট দিয়েছে। কার থ্রু দিয়ে দিয়েছে? সন্দীপ ডাইরেক্ট নিয়েছে? না, নেয়নি। কার থ্রু দিয়ে নিয়েছে? না, এই সুতোর কিমা দিদির থ্রু দিয়ে নিয়েছে। আর এবার যখন দিতে চেয়েছিল সন্দীপ মানে সরাসরি না করে দিয়েছে, সেই দরজাটা বন্ধ করে দিয়েছে। আর কিমা দিদিও বাড়ির মানে কিমা দিদির ওপরও মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। তাই আর কোনো গিফট বা কোনো কিছু আর আসেনি, সন্দীপ সেটা নেয়নি। তাহলে সন্দীপ না চেয়েই যেগুলো পেয়েছে সেটার জন্য দিনের পর দিন সুতো ওর আত্মসম্মানের দোহাই দিয়েছে। তাহলে আজকে ওর ক্ষেত্রে যদি মানুষ এটা বলে যে তোমার আত্মসম্মানে লাগলো না, তো সেটা তো যুক্তিসঙ্গত কথা। ওর সমস্ত চলে যেত তারপরও চাইতো, আমি তাহলে মানতাম যে হ্যাঁ ঠিক আছে চলো একটা রাস্তা আছে। কিন্তু ও যেদিন চাইলো, যেদিন পেলো, তারপর থেকেই চেন এরকম করে ঘুরাতে হ্যাঁ চেয়েছি পেয়েছি। সেই ভিডিও আমি যদি মানে চাই এখন খুঁজে নিয়ে আসতে পারি, কিন্তু লাভটা কি হবে? লাভ হবে কিছু? যারা পুরনো মানুষ তারা সবাই সবটা জানে যে মানুষের কাছ থেকে দুদিন আগে হাত পেতে কান্নাকাটি করে কিরকমভাবে ভিক্ষা নিয়ে তারপর আবার কি করেছে না তাদেরকেই চোখ রাঙিয়েছে। তাহলে যেটা তোমার ক্ষেত্রে হচ্ছে, যদি আত্মসম্মানই ভিখারি হতে পারো, তাহলে আরেকজন না চেয়ে যে গিফটগুলো পেয়েছে সেগুলো দান হিসাবে কি করে হয়? আর সবচেয়ে বড় কথা, দিনের পর দিন এখনো সন্দীপকে বেচু বলে যাচ্ছে। দিনের পর দিন একটা কথা শুনি, সেটা হচ্ছে কি যে সন্দীপ বাচ্চাটাকে নাকি মাটিতে শুইয়ে সিম্প্যাথি নিয়েছে। আচ্ছা ভাবতে পারেন যে মাটিতে শুইয়ে সিম্প্যাথি নিয়ে কেউ খাট আদায় করবে? এটা ওয়াইটিতে এর আগে কোনোদিনও হয়েছে এরকম যে এই জিনিসটা করলেই সঙ্গে সঙ্গে খাট চলে আসবে? কোনো মানুষের কোনো অভিজ্ঞতা ছিল না। তো যেদিন রিকভারি হয়েছিল শুধু সেই রাতটায় ওরা মাটিতে শুয়েছিল। কারণ হচ্ছে গিয়ে ঘরে এমন লন্ডভন্ড হয়ে গেছিল, এত রাত হয়ে গেছিল, না রান্না হয়েছে না খাওয়া হয়েছে। স্বাভাবিক কথা, ওরা দুপুরবেলার দিকটা ওই বাড়িতে ঢুকেছিল তছনছ তোলপাড় করে ওরা যখন ওখান থেকে বেরিয়েছে প্রায় মোটামুটি কিন্তু সন্ধে নেমে প্রায় রাতের দিকে গড়িয়েছে। আমরা সবাই ভিডিওটা দেখেছি। তাহলে সেক্ষেত্রে ওই রাত্রে মানে কি করে সম্ভব হবে যে ঘরের মধ্যে খাট সেট আপ করবে? কারণ ওদের যে ঘরটার মধ্যে খাটটা, ওই যে তখন ওর দিদির দেওয়া যে খাটটা ছিল, সেই খাটটা যে ঘরে ছিল সেই ঘরে কিন্তু ওরা সেই রাত্রে শুতে পারতো না। কারণ ওই ঘরে খাটটা তুলে মানে ধুলো বালি করে লন্ড ভন্ড করে দিয়েছিল। ওদের যদি মানে শোয়ার জন্য যে মাটিতে শুচ্ছি আমাদের খাট নেই, সেরকম কোনো ব্যাপার ওরা দেখাতে পারবে না। কারণ ওদের ভিডিওর মধ্যেই রয়েছে ওর দিদির দেওয়ার খাটটা রয়েছে, কিন্তু সেই খাট তুলে টিন যেভাবে লন্ড ভন্ড করেছিল ওই রাত্রে সমস্ত কিছু গুছিয়ে ওঠা সম্ভব হয়নি। আর কি হয়েছে না, এই ঘরটা ফাঁকা, এই ঘরটাতেই কিন্তু ওরা বেশিরভাগ শুতো। যখন ওদের ওই ঘরটা কমপ্লিট হয়নি, ওরা কিন্তু তখন বেশিরভাগটা এই ঘরটাতেই শুতো। ওর বাবা চলে যেত ওদের ওই যে আরেকটা ঘর আছে সেখানে শুতো মাঝে মাঝে। আর কি করতো, এখানে তারপর যে ঘরটা ডাইনিং ওরা বসে কথা বলতো, সে পরবর্তীকালে ওর বাবাকে ওখানে সেট আপ করে দিল, তাই তো? তাহলে বক্তব্য এটাই যে ওই এক রাত, যে রাতটা ওরা গুছিয়ে উঠতে পারেনি, সেই রাতের জন্যই শুধুমাত্র ওরা মাটিতে শুয়েছিল। সেটার জন্য সিম্প্যাথির কি আছে? যিনি এই খাটটা দিয়েছেন, তিনি প্রত্যেকটা ব্লগ ওদের এত ভালো করে খুঁটিয়ে দেখেন। তিনি জানেন যে খাট যদি নাও দিই, ওর দিদির দেওয়ার খাটটা, যেই খাটটা ওরা বাইরে বের করে দেয়নি, ওরা এখনো সেই খাটটা নিয়ে ব্যবহার করছে। তাহলে সেটা ওরা আজ নয় কাল ঠিক সামনে নিয়ে আসতে পারবে, নিয়ে সেখানে শুতে পারবে। কিন্তু তার তখন কি মনে হচ্ছিল, আহারে বাচ্চাটার পিঠের তলা থেকে কনকনে ঠান্ডার মধ্যে খাটটা তার মা নিয়ে চলে গেল, কত পাষাণ, আমি দেখাবো কত মহান হওয়া যায় বলে সে তার মহানতা দেখানোর জন্য খাটটা দিয়েছিল। যদি সত্যি তিনি মহান হতেন, তাহলে পরবর্তীকালে সন্দীপের লাইফ কন্ট্রোল করতে না পেরে কখনো সেই খাট যাতে ফিরিয়ে দেওয়া হয়
সেইভাবে অন্য একজনকে দিয়ে বলাতেন না। তো যাই হোক, তাই জন্য বলি, এই যে বেচু 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 যে কথাটা সন্দীপ বলছে না, যে কে না বেচু, তো সুতো তার বরকে বেচছে না। আজকে আমি একটা কথা শুনে অবাক হয়ে গেলাম। ও বলছে, ওর দর্শকরা বলেছে যে তুমি তোমার বরকে পাশে বসিয়ে আলোচনা কিছু করো, লাইভ করো বা কিছু করো, আলোচনা করো, দেখো আমরা যাতে জিনিসটা সর্ট আউট করতে পারি। সেক্ষেত্রে ও বলছে যে ওর বরকেও পাশে বসিয়ে যে কথা বলবে সেই কনফিডেন্সটা নেই। মানে আমরা তো একটা জিনিস জানি যে একটা মানুষ যে কিনা সত্যিকারের ভদ্রলোক হয়, যে সত্যি ভদ্রলোক, তার যদি এমন কোনো সিচুয়েশনও আসে যে যেখানে তাকে কেউ বাজে কথা বলছে বা তাকে কোনো রকমভাবে কোনো ছোট করা হচ্ছে বা কিছু করা হচ্ছে, যদি সামনের মানুষটা ভদ্রলোক হয়, সে কিন্তু নিজের না মেজাজ হারাবেন, না নিজের মানে ইমেজ থেকে বের হবেন বা কিছু করবেন। সে কি করবে, ভদ্রলোক হলে সে চুপচাপ ওখান থেকে উঠে চলে যাবে, এর চেয়ে বেশি কিছু হবে না। কিন্তু ও যেভাবে বলছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর বর যেরকম আমরা ক্যামেরার সামনে দেখি, ওর বর অ্যাকচুয়ালি সেরকম নয়। অ্যাকচুয়ালি ওর বর কিন্তু এই কিমা দিদির মতোই মনে হয়, যেরকম কিমা দিদির বাড়িতে ওর বর ঢুকলে মদ খেয়ে এসে এমন চিৎকার চেঁচামেচি করে যে ওর লাইভে থাকলে সেই চলন্ত লাইভটাকে কি করে দেয়, মিউট করে দেয়, যাতে আমরা শুনতে না পাই। যেই বরকে ভীষণ ভালোভাবে মানে ভদ্রলোক সাজিয়ে আমাদের সামনে রাখে, যাতে সেই ভদ্রলোকের ভদ্রতার মুখোশটা আমাদের সামনে থাকে, মানে বরকরার থাকে, সেই জন্য ও কি করে অনেক সময় লাইভ বন্ধ করে দেয়, অনেক সময় লাইভ মিউট করে দেয়। তাহলে ওর কথা আর সুতোর বর, সুতো যেভাবে ওর বরকে প্রেজেন্ট করলো, জিনিসটা তো এক গিয়ে দাঁড়ালো। হতেই পারে মানুষের অশান্তি, কোনো সময় মানুষের রাস্তায়, অনেক সময় রাস্তায় বেরিয়েও দেখবেন যে স্বামী স্ত্রীর মতামত মিল হচ্ছে না। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু তারা ওই রাস্তার মধ্যেই চিৎকার চেঁচামেচি যারা করে, তারা আমরা সবাই তাদের কি বলি, যে এই দেখ কোন বস্তি বাড়ির ফ্যামিলি রাস্তায় বেরিয়েছে। যারা বস্তি বাড়ির হয় তারা ওরকম রাস্তায় চিৎকার চেঁচামেচি করে, কিন্তু যারা ভদ্র হয় তারা কি করে, ওই বাড়ির অশান্তিটা ঘরে নিয়ে এসে বেডরুমের মধ্যে নিজেরা আস্তে আস্তে কথা বলে তারা এই জিনিসটাকে সর্ট আউট করে, তাই তো? তাহলে ও যেভাবে ওর বরকে আমাদের সামনে প্রেজেন্ট করেছে, ওর বর যে কতটা মুখোশধারী সেটা কিন্তু আজকে আমরা বুঝতে পারছি। যে কিনা প্রত্যেক সপ্তাহে নিয়মিত ওর সাথে অশান্তি করতো, সেগুলোকেও ওর চুপচাপ ঘিরে করেছে না, সেগুলোকে মেনে চলেছে। তো যাই হোক, আজকে এখন যে কথাটা বলছে যে ওর বর পোষ্যটাকে নিয়ে যেতে দেবে না, তো এই জন্যই গানটা আর কি গাইলাম, কারণ তারাও নিজেদেরকে ওই পোষ্যের বাবা মাই বলে। তো সেক্ষেত্রে বাবা মা, তো এই যে পোষ্যটাকে, সেই পোষ্যটাকে জন্ম দুজনের মধ্যে কেউই দেয়নি, কিন্তু কিনে তো একজন নিয়ে এসছে, বাড়িতে একজন কিনে নিয়ে এসছে, সেটাকে অবশ্যই সুতোর পয়সা দিয়ে কিনে নিয়ে এসছে। তার খাওয়া দাওয়া সব খরচা সব সুতো চালায়। শুধু তাই নয়, তাকে বাড়িতে ম্যাক্সিমাম টাইমটা সুতোই দেয়, খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু, দেখা সমস্ত কিছু, ওর হিসু পটি সমস্ত ওই দেয়, সবই ওই করে। তাহলে আজকে ওর বর কোন হিসাবে এই কথাটা বলতে পারে যে তুমি একে নিয়ে বেরিয়ে যাবে না? আমরা তো জানি যে যারা আর কি মা, যারা নিজেদের সন্তান, তারাও যখন শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে যায়, মায়ের অধিকার আছে নিয়ে যাওয়ার, তাই না? তাহলে এই সুতো কদিন আগে টিনের অধিকার নিয়ে এত লড়লো যে তোর বাচ্চা, তোরে, তুই কেন নিয়ে আসিসনি, এখন নিয়ে চলে আয়, এই কর সেই কর, এসডিও কোর্টে কেস কর। তাহলে সে তার নিজের ওই পোষ্যটার ক্ষেত্রে আজকে ওর বর ওকে ধমকি দিচ্ছে যে যদিও তুমি আমার অবর্তমানে ওকে নিয়ে চলে যাও, তাহলে তোমার খবর আছে, তোমার একদম মানে কি বলবো, তোমাকে মজা দেখিয়ে ছেড়ে দেবো। কত বড় সাহস না, দুঃসাহস না? আর সেক্ষেত্রে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ডার্ক সাইডে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে কিনা প্রত্যেকের জন্য লড়ে, অধিকারের জন্য, আজকে মন্দিরার অধিকারের জন্য লড়েছে, ও কোন সময় হচ্ছে গিয়ে টিনের অধিকারের জন্য লড়েছে, আজকে সে নিজের অধিকারের জন্য এটা বলতে পারছে না যে তুমি কোন হিসাবে ওর ওপর দাবি করতে পারো। ওকে নিয়ে এসছি আমি, ওকে খাইয়েছি আমি, ওকে সমস্ত কিছু করেছি আমি, তাহলে ওর ভালো মন্দ যা কিছু সব দায়িত্ব আমি করব। সবচেয়ে বড় কথা, আমি মা, তুমি কে? ওর বর যে ওকে বলছে যে যদি এরকম হয় তুমি ওকে নিয়ে চলে গেছো, তাহলে খবর আছে। তাহলে ওর বর কি যদি ওকে ছেড়ে, মানে ওই পোষ্যটাকে ছেড়ে যায়, তাহলে পোষ্যটাকে কি ওর বর সারাক্ষণ টাইম দিতে পারবে? ওর তো চাকরি আছে, ওই ওকে খাওয়াবে কে, ওকে হিসুপাটি করাবে কে, কে সময় দেবে? সবচেয়ে বড় কথা হচ্ছে এদের সময় লাগে, এদের সাথে থাকার জন্য একটা করে মানুষ থাকে, ওরা নিজেদের মতোই থাকবে, কিন্তু মাঝে মাঝে ঘুরে ফিরে আপনাকে দেখবে, ব্যাস। তাহলে ওর বর কি সেটা দেবে যে ওই এত বড় কথা বলছে? তো এই সমস্তটাই হচ্ছে নাটক। বললাম যে নাটকের মোড় ঘোরানোর, এখন বাড়ির থেকে বেরোতে একটু প্রবলেম আছে। তো সুতোকে আমি একটা কথা বলেছিলাম যে ওর বর
মানে আমার সাথে যে ফলস কেসটা করেছে ও যদি বাড়ির থেকে বেরোয় তাহলেই আমি ওর বরের বিরুদ্ধে অ্যাকশন শুরু করব। সেই জন্যই কি নাটকের প্লটটা অন্যরকমভাবে ঘোরানো হলো এখন পোষ্যর ওপর দিয়ে, যে না আমি যেতে পারছি না তাহলে কোন কারণ দেখাবো। এখন যদি মানে বরের সাথে ঝামেলা হয়েছে তাহলে তো আমার ইচ্ছা করে আরো বেশি করে বেরিয়ে চলে যাওয়ার কথা, যে নে তোর ওপর কেস হোক, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি নয়, কারণ ওদের যা হচ্ছে সব তো গট আপ সেট আপে হচ্ছে। তাহলে এখন এটা তো বলতে পারবে না যে বরের ওপর কেস হবে সেই জন্য একজন ধমকি দিয়েছে সেই জন্য আমি বেরোতে পারছি না, তাই জন্য এখন কি করতে হচ্ছে না এই পোষ্যর কথা বলতে হচ্ছে। তো যাই হোক, আমি একটাই কথা বলবো, আমি না বলেছি যে আমি সত্যিটা ভীষণ ভালোবাসি। আমি এখন একটাই কথা বলবো যে সুতোর যদি দম থাকে তাহলে ও সত্যিটা বলুক, যে ওর বরের ওখানে কথা বলতে গিয়ে আমরা কিন্তু ঝামেলাটা মেটানোর চেষ্টা করেছিলাম, ঝামেলা বাড়াতে না। ওর বর এই যে মিনমিনে শয়তান মিটকেল, কি জানো আমার বরের নাম দিয়েছিল মেনিমুখো বিটকেল, অ্যাকচুয়ালি মেনিমুখো বিটকেলটা ওর নিজের বর, যে কিনা এই অশান্তিটা বাড়িয়েছে, ওকে মিথ্যে মিথ্যে আমাদের নামে কিছু কথা বলে। দেখুন আমি এটুকুই জানি, ও তো ওখানে সুতো তো ওখানে মানে ওখানে উপস্থিত তো ছিল না, আমরা যখন গেছি সুতো উপস্থিত ছিল না, তাহলে সেক্ষেত্রে যা যা হয়েছে ওখানে সব কিছুকে তেল ঝাল মশলা লাগিয়ে ও হয়তো ওর বরকে বলেছে, বা ওর বর সত্যি কথা বলেছে, ও সেই সময় কেস করলেই টাকা, সেই জন্য কি করেছে এই জিনিসটাকে কেসের দিকে নিয়ে গেছে। যে কিনা মানুষ ও নিজেই বলে যে সবচেয়ে বেশি দৌড়েছি আমি শুধু লেজ উঠিয়ে দৌড়েছি, তাহলে চিন্তা করে দেখুন ও কেন লেজ উঠিয়ে দৌড়াতে গেল। তার উপর কি হয়েছে না, উইদাউট এনি এভিডেন্স। তো অবশ্যই এখন তো আমি এটা মানে জানতে চাইবো যে কিনা আমাকে চিঠি দিয়ে মানে একদম থানা মারফত ডাকিয়েছে, তার কাছ থেকে আমি জানতেই চাইবো যে আপনি কোন বেসিসে একটা চিঠির উপরে তারা কোনো প্রমাণ আপনাকে দিতে পারলো না। যখন আপনি প্রমাণ চাইলেন যে সিসিটিভি ফুটেজ বা কিছু দেখান, সেক্ষেত্রে 2 দিন 3 দিনের আগেকার ফুটেজ দেখাতে পারছে না, এটা হতে পারে কখনো? এত বড় একটা মল, সেখানে কেউ কখনো 2-3 দিন আগের ফুটেজ সেটা স্টোরেজে থাকে না, এটা হতে পারে না। এটা এই জন্যই করা যে বোঝানো, যেহেতু সিসিটিভিতে ওরকম কিছু ধরা পড়লে যদি হবে তবে না ধরা পড়বে, তাহলে সেই জন্য বানানোর জন্য এই ধরনের কথা 2-3 দিন পরে গিয়ে কেস করা। তাহলে আমিও অবশ্যই জানতে চাইবো, কারণ আমি যেরকম হ্যারাস হয়েছি, এই সুতো নিজেই বলেছে যে ও কিরকমভাবে আমায় হ্যারাস করেছে, যাতে অন্য কোনো মানুষকে হ্যারাস করার আগে 10 বার কোনো থানার কোনো ভারপ্রাপ্ত আইও চিন্তা করেন, সেই জন্য আমি এই কেসটা অবশ্যই এবার করব, অবশ্যই এটা করব, যে কোন হিসাবে কোন এমন জিনিস দেখিয়েছে। না হলে দেখুন পুলিশ বললেই যেমন ক্ষমতার কথা আসে, তেমনি আরও একটা কথা আসে, যেটা হচ্ছে গিয়ে যে পুলিশটা অনেক সময় অনেক কিছু করে, আপনারা ভালো করেই বুঝতে পারছেন। তো যাই হোক, তো এই পুলিশ আর ক্ষমতার যখন কথা আসলো, একটা কথা না বললেই নয় যে একটা সময় এই পুলিশদের ক্ষমতা প্রচুর, সেটা দেখিয়ে চুমা দিয়েছিলে কারা, এই কচি তালশাঁস আর ঝুনো নারকোল। মনে আছে এই যে প্রিয়া আর মিঠু, মানে শিবাপ্রিয়া আর মিঠু, তাদের দুজনেরই হাজবেন্ড কি না পুলিশে কর্মরত। আজকে যেভাবে এই কচি তালশাঁস নোংরামি করছে, ও মনে হয় ভুলে গেছে যে এরা যদি চায় একটা ফোন করলে ও কিন্তু বেল নেওয়া আসামি, তাই তো? আমরা এটাই তো জানি, বেল নিয়েছে যে সে আসামি, বলে কি কোট আনকোট আমি জানি না, তার ওপর কোনো আরোপ লাগা হয়েছে, আরোপি বলতে পারি, একটা বেল নিয়েছে একজন আরোপি। কিসের জন্য? যে সে কাউকে হ্যারাস করছিল, সে তার বিরুদ্ধে কেস মানে এফআইআর করেছে, সেই জন্য তাকে বেল নিতে হয়েছে যে আমি আর কোনোদিনও হ্যারাস করবো না। তো ওকে হ্যারাস করবো না, অন্য কাউকে হ্যারাস করবো, সেটা কি চলবে? তাহলে এরা যদি এখান থেকে, এদের তো যেতেও হবে না, একটা ফোন ঘোরালেই কাজ হয়ে যাবে। তো এখানে দিনের পর দিন প্রিয়াকে আর মিঠুকে যেভাবে নোংরাভাবে মানে খোঁচাচ্ছে, ওরা এখন চুপ করে আছে। দেখবেন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে একজন অজগর সে একটা খাবার গিলে নিয়েছে, সে কিন্তু চুপচাপ বসে আছে। এবার তার সামনে যতই একজন সাপুড়ে বিন বাজাক এরকম করে, সে কিন্তু মানে দৌড়ে যাবে না, কারণ তার তখন ইন্টারেস্ট নেই ওই বিষয়টা। তার ইন্টারেস্ট কি, যে যেটা আমি খেয়ে আছি, আমি আমার লাইফে যেটা নিয়ে রয়েছি সেটাকে নিয়েই থাকবো। তবে যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে তাহলে কিন্তু তারাও সেরকমভাবে কোনো না কোনো কেস বা কোনো না কোনো স্টেপ নিতেই পারে। যে একজন বেল প্রাপ্ত যে মানুষ, যে কিনা বেলটা নিয়েছেই, যখন ম্যাজিস্ট্রেটের সামনে বা কোথাও যখন বেলটা নিয়েছে, তখন সে কিন্তু তাকে অঙ্গীকার করতে হয় যে যেই কারণে যেই অভিযোগটা আমার বিরুদ্ধে উঠছে, আমি আর সেই কাজটা করব না। আমার কথা তো ছেড়েই দিন, আমাকে নিয়ে যা করছে সেটা আমি নয় মানছি, চল
আমি এখান থেকে ও ইনকাম করছে, আমি ওখান থেকে ইনকাম করছি, সেখানে ও আমার মেয়ে অবধি চলে গেছে, আমি সেটুকুও ছেড়ে দিলাম। সে গাঁদাখোর পাতাখোর আমার ওপর, আমার মেয়ের ওপর, যেখানে ও শুনেই বলে দিচ্ছে যে আমার মেয়ে কাকু নিয়ে দরজা বন্ধ করেছে, এই সমস্ত তো ছেড়ে দিন। কিন্তু এই যে যাদেরকে নিয়ে রীতিমতো নোংরামি করে যাচ্ছে মিঠু আর প্রিয়া, তারা যদি এখন আবার যেই থানা থেকে বেল নিয়েছে সেখানে যদি বলে যে আপনারা যাকে বেল দিলেন সে আবারও অন্য মানুষকে হ্যারাস করছে কন্টেন্টের নামে, তাহলে কি হবে? বেল খারিজ হয়ে যাবে না? ছোট্ট করে এটুকুই বলে রাখলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে সুতোকে বলবো যে সত্যি কথাটা যেন সামনে নিয়ে আসে। সেই দিন যে গেছিলাম, যে কি হয়েছিল, সত্যি কথাগুলো যেন সামনে নিয়ে আসে। আর এই যে ও একটা কথা বলে না যে আমার মেয়ের কথা, আমার মেয়ে এটাই বলেছিল যে ছবি তোলার কথা, যেটা নিয়ে না আমার মেয়ে বলেছিল যে ছবি তোলার দরকার নেই। আমি আমার হাজবেন্ড আমরা যখন বলেছিলাম যে আমরা একটা সাথে ছবি তুলবো, তখন ও বলেছিল যে না দরকার নেই। তো আমার মেয়েও আমাদেরকে বলছিল, হয়তো সে ইংলিশে বলেছে, তার বর হয়তো বোঝেনি, এটাই বলেছিল যে উনি কি কোনো সেলিব্রিটি যে ওনার সাথে ছবি তুলতে হবে, এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলো। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে না, ব্যাপারটা তুই বুঝছিস না। আজকে যদি উনি অস্বীকার করে যে না আমার কাছে তো কেউ আসেইনি দেখা করতে, আমার সাথে তো কেউ বলেনি, যদি বলতো তাহলে হয়তো আমি কেসের অবধি জিনিসটা গড়াতে দিতাম না। সেই জন্যই আমি কিন্তু ওনাকে পরিষ্কার বলেছিলাম যে এই যে ছবিটা, এটা কোথাও পাবলিক বা এটা কোনো কন্টেন্ট হিসাবে হবে না, আর আমার হাজবেন্ড ছবিটা তুলবে ওর সাথে। তো এই যে রিম, সেও বলেছিল যে তোমার জিপ লাপলাপাই কার সাথে দেখা করতে, না এই ভেরু দাদার সাথে? নো, কখনো না, কখনো না। আমার কোনো ইচ্ছাই ছিল না। যেদিন আমি গেছিলাম তার দুদিন আগের যে লাইভটা আছে, সেই লাইভটা দেখলে যারা যারা দেখেছে সবাই জানে যে ভেরু দাদার সাথে কথা বলার শখ ছিল আমার বরের, ম্যান টু ম্যান টক করবে, আমার বরের খুব শখ ছিল। তো আমি শুধু তার সাথে সঙ্গী হয়ে গেছি, কারণ যদি চিনতে না পারে, আর তার উপর ওরকম একটা জায়গা যাচ্ছি, এতটা দূর ঘুরতে যাচ্ছি, গাড়ি করে যাচ্ছে, খাওয়া দাওয়া হবে, আমরা গেছিলাম, পুরো সব পরিবার গেছিলাম। আমার কোনো শখ ছিল না, আমি ডাইরেক্ট কেসের দিকেই হাঁটছিলাম। তো সেক্ষেত্রে আমার বর বলেছিল ওর সাথে একটা ছবি তুলবে, যাতে এটা প্রমাণ হিসাবে যে হ্যাঁ আমরা এসেছিলাম, যাতে ডিনাই না করতে পারে যে না ওরা তো আসেইনি। তো যাই হোক, তো ডিনাই করতে পারবে না। আমরা তুলি নাই তুলি, ছবি কিন্তু আমাদের কাছে রয়েছে যে আমরা গেছি, কথা বলেছি। আর এখন তো সে ছবিরও আর প্রয়োজন পড়বে না, কারণ হচ্ছে গিয়ে ওরা তো নিজেরাই স্বীকার করে নিয়েছে, সেখানে ওরা থানায় পুরো জমা দিয়েছে আমরা গেছি, কি করতে চেয়েছি। তো সেক্ষেত্রে অন্য মানুষ আর যাতে হ্যারাস করার আগে 10 বার মানুষ ভাবে, মানে প্রশাসনও যেন কোনো মানুষ কমপ্লেন করছে, সেই কমপ্লেনটা সত্যিই কিনা, তার এগেনস্টে পুরো সমস্ত কিছু নিয়ে তারপর যাতে হ্যারাস করে, আমি সেটা চেষ্টা করব। কিন্তু তার আগে আবারও একটা সুযোগ দিলাম সত্যি কথাটা বলার, সত্যি কথা বলার সুযোগটা দিলাম। ওখানে যাওয়া হয়েছিল, সুন্দরভাবে কথা হয়েছিল, আশ্বাস দিল আমাদেরকে, ঠিক আছে আমি কথা বলে জানাচ্ছি। তো তারপরে এইরকম নোংরামি, নষ্টামি, মিথ্যাচারিতা। তো যাই হোক, যা যেরকম হবে অবশ্যই বলবো। তো সেক্ষেত্রে এই যে গল্পগুলো সম্পূর্ণ মানে পুরো পরিষ্কারই বোঝা যাচ্ছে যেটা মিথ্যে গল্প। এবার ও যদি এখন বলে যে ওরকম মনে হচ্ছে মিথ্যে গল্প, যারটা সেই বোঝে, যে কিনা নিজে দিনের পর দিন অন্যদের ঘটনা ঘটেছে আর বলেছে যে এটা মিথ্যে নাটক, ভিউজের জন্য, সে কি করে আশা করে যে তার ঘটনাটা আমরা সত্যি ভাববো? তাই না? সেটা ভাবলো কি করে? তো যাই হোক, সত্যি করার জন্য হয়তো সেরকম আটঘাট বাঁধবে, তো যা হবে যেটা হবে অবশ্যই বলবো। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছে খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।